এ কি, এটাই তো সেই জায়গাটা। তাহলে কি যা ভেবেছি সেটাই হতে যাচ্ছে? আচ্ছা, ভয় পাচ্ছি কেন, দেখি না কি হয়। আমাকে ফোন করেছিল কে? আই মিন আপনাদের অফিসার কোথায়? বনের ভেতর আছে, আসুন। আশা, আমার আশা মামুনি কোথায়? সবাই আছে, মুভ। তুমি একটু ঝোপের আড়ালে গিয়ে লুকো, আমি ডাকলে তুমি চলে আসবে। ওকে আঙ্কেল। গুড গার্ল। ওয়েলকাম ওয়েলকাম হুমায়ুন সাহেব, আপনাদের জন্যই ওয়েট করছি। কোথায় আমার মেয়ে, কোথায়? আপনি যদি আমার মেয়েকে পেয়ে থাকেন প্লিজ আমার মেয়েকে দিয়ে দিন। ওয়েট ওয়েট ওয়েট, আমি ভাবছি এবার আপনার দুই মেয়ের সন্তান এনে দিতে পারবো ইনশাআল্লাহ। কি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? কোথায় কোথায় আমার মেয়েরা, বলেন কোথায়? ওয়েট, তার আগে বলুন তো, আপনার বড় মেয়ে বাসা থেকে হারিয়ে গিয়েছিল 12 জানুয়ারি 2008 সালে, হ্যাঁ। কিন্তু আপনি থানা জিডি করেছিলেন 2008 সালের 15 জানুয়ারি। হ্যাঁ। কেন বলুন তো? দেখুন অফিসার, মিথিলা হারিয়ে যাবার পর আমার আমার মাথা ঠিক ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করার পর বাধ্য হয়ে আমরা থানায় জিডি করি। আমরা আসলে পুলিশের ঝামেলায় যেতে যাচ্ছিলাম না। ওয়েট ওয়েট, পুলিশের ঝামেলা, এই তো? হোয়াটএভার, আপনার কথা আমি একটু পরে আসছি। আচ্ছা মিসেস হুমায়ুন, আপনার প্রথম মেয়ে হারানোর সময় আপনি তো নিশ্চয়ই গাজীপুরে থাকতেন, রাইট? জি অফিসার, চাকরির সূত্রে আমরা গাজীপুরে থাকতাম। আচ্ছা মিসেস হুমায়ুন, এখন আপনাকে কি কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করুন। আপনি তো নিশ্চয়ই আপনার বাবার একমাত্র মেয়ে। জি। আচ্ছা, আপনার বাবা তো ঢাকা শহরের একজন নামকরা শিল্পপতি, ঠিক না? হ্যাঁ। আমি ভেবে কুল পাচ্ছি না, একজন ব্যাংক কর্মকর্তাকে আপনি কিভাবে বিয়ে করলেন? কি অভাব ছিল আপনার? ইচ্ছে করলেই তো অনেক শিল্পপতির ছেলে আপনার পায়ে মুখ থুবড়ে পড়তো। অফিসার, আপনি কিন্তু এখন সীমা অতিক্রম করছেন। এই কেসের সাথে আমার ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক? 100% সম্পর্ক আছে। আপনাকে বলেছি না পুলিশের কাজে বাধা দেবেন না। এখন আপনি পুলিশের কাজ পুলিশকে করতে দিন, একদম চুপ। দেখুন অফিসার, আমার এখন এরকম কথা বলার কোনো মেন্টালিটি নেই। আমি এমনিতে অনেক ডিপ্রেসড আছি। আরে বাবা রে, আপনার ভালোর জন্যই তো এটা বলছি। আপনি চান না আপনার বড় মেয়ের হারানোর রহস্য উন্মোচিত হোক? অবশ্যই চাই। তাহলে নির্দ্বিধায় বলুন। তাহলে শুনুন, হুমায়ুনের সাথে আমার ভার্সিটিতে পরিচয়, ভার্সিটিতে আমাদের প্রেম, কিন্তু আমার বাবা কোনোদিন আমাদের এই প্রেমটাকে মেনে নিতে পারেনি। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। বাবা বলতেন তিনি নাকি ঢাকা শহরে অনেক কষ্ট, শ্রম ও ত্যাগের বিনিময়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। আর হুমায়ুনের উদ্দেশ্যে তিনি বলতেন যে ছেলে কোনো মেয়ের উপর ডিপেন্ড করে সমাজে প্রতিষ্ঠা পেতে চায়, সেই ছেলেকে সে কোনো দিনও মেনে নেবে না। আমার মাঝে মধ্যে মনে হতো যে বাবা হুমায়ুনকে হয়তো সন্দেহ করছে। আমি বাবার কথায় অনেক প্রতিবাদ করেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। দাঁড়াও। কিছু বলবে বাবা? হ্যাঁ। কি বলবে বলো? হুমায়ুনকে, আই মিন হুমায়ুনের সাথে তোমার সম্পর্ক কি? হ্যাঁ বাবা, তোমাকে তো হুমায়ুনকে নিয়ে কিছু বলাই হয়নি।
তুমি বিদেশে ছিলে ব্যবসার কাজে। বাবা, হুমায়ুনকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? কি বললি তুই? তুই ভাবিস না যে আমি বিদেশে ব্যবসার জন্য ঘোরাঘুরি করি বলে তোর কোনো খোঁজ খবর রাখি না। আর ওই ছেলেটা যার কথা বলছিস, হুমায়ুন, ওই ছেলেটা সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। যে ছেলের বাবা মা নেই, অন্যের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করছে, এতিমখানায় বড় হয়েছে, যার জন্ম পরিচয় নেই। কি বললে বাবা? সে এতিমখানায় বড় হয়েছে, মানুষের বাসায় লজিং থেকে পড়াশোনা করেছে? তা আমি জানি বাবা, আর এই জন্যই আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার মুক্ত চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করেছে। যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি হুমায়ুনকে বিয়ে করব। তার অধ্যবসায় আর সাধনাকে আমি সম্মান করি। খালি চোখে অনেক কিছুই মানুষকে মুগ্ধ করে, কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে তুই বাবার মুখের উপর এমন করে কথা বলতে পারতি না। ভেতরের চোখ আছে বলেই আমি হুমায়ুনকে ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করবই। ভালোবেসে তো অনেকেই ত্যাগ করেছে, না হয় আমিও করব। যে ছেলের কোনো কুল কিনারা ছিল না, সে যদি জীবনে স্ট্রাগল করে এত দূর আসতে পারে, সে আমাকে নিয়েও বাকিটা জীবন অনেক ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। জীবনে পরাজিত হয়নি, তাকে নিয়েও পরাজিত হব। কেন বুঝতে পারছিস না যে হুমায়ুনের মতো ছেলেদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকে? তারা বড় হওয়ার জন্য তোদের মতো ধরির দোলালি মেয়েকে। চুপ করো বাবা, হুমায়ুনকে নিয়ে আর একটি কথাও না। আমাকে যদি সারা মাসে একটা কাপড় পরে থাকতে হয় তাও আমি হুমায়ুনকে বিয়ে করব, ব্যাস। চুপ চুপ, একদম চুপ। যা ঘরে যা, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। ভেবেছিলাম আমি বাবার একমাত্র মেয়ে, বিয়ে হয়ে গেলেই বাবা সবকিছু মেনে নিতে বাধ্য। কিন্তু না, বিয়ে করার পর আমরা দুজন যখন বাবার সামনে যাই, তখন বাবা আমাদের পথ আগলে দিয়ে বলে, দাঁড়াও। তুমি কি করে ভাবলে যে তোমার এই বিয়ে আমি মেনে নেব? বাবা, বাবা আমি তোমার একমাত্র সন্তান। হ্যাঁ, তুমি আমার একমাত্র সন্তান, আর সে কারণেই তোমাকে আমি তোমার মায়ের অভাব কোনোদিন বুঝতে দেইনি। তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার মূল্য তুমি আমাকে এভাবে দিলে। বাবা, বাবা হুমায়ুন খুবই ভালো ছেলে। চুপ করো, ভালো মন্দ আমাকে শেখাতে এসো না। যে ছেলে লাজ লজ্জা ভুলে এক রাতের মধ্যে কোটিপতি হওয়ার লোভে বড়লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে, তাদেরকে আমার চিনতে হবে না? দেখুন, আপনি কিন্তু আমাদের ভালোবাসার অপমান এই করছেন। চুপ। ভালোবাসা, তাই না? বকেটে ছেলেদের ভালোবাসা আমি বুঝি। খুব সুদূর প্রসারী চিন্তা নিয়ে তুমি আমাদের পরিবারে ঢুকতে চাও, কিন্তু তা কখনো হবে না। সমাজে প্রতিষ্ঠিত হয়ে তুমি পারমিতার দাবি করতে আসবে। তোমার পৌরসত্বকে আমি ঘৃণা করি। বাবা, হুমায়ুন এখন আমার হাজবেন্ড, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। Yes, I know. He is your husband, but I cannot accept it. বের হয়ে যাও আমার বাড়ি থেকে। Just get out from my home. যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, একদিন তোমার এই অহংকারের পতন হবেই। মা বেঁচে থাকলে আজ তুমি এরকম সিদ্ধান্ত কোনো দিনও নিতে পারতে না। চলো হুমায়ুন। দাঁড়াও, কি যেন বললে যে আমার অহংকারের পতন হবে? তাহলে একটা কথা শুনে যাও। তোমার যে বয়স, এই বয়সে তুমি তোমার জীবনকে উপলব্ধি করতে পারছো না। এই বয়সে তুমি তোমার জীবনের নির্মমতাকে উপলব্ধি করতে পারছো না। যাও, বাইরে যাও, জগৎটাকে দেখো, জীবনটাকে উপলব্ধি করো। Then you come back to me. শ্বশুর মশাই, যতই দর্শনের কথা শোনাও না কেন, এই রাগ তোমার কয়দিনের? আমাকে তোমার মেনে নিতেই হবে। আমি কচ্ছপ, যাকে কামড়ে ধরি সহজে কি ছাড়ি ব্যাপার, না।
হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? তোমার লজ্জা করছে না? চলো। হ্যাঁ চলো, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। শুধু টাকা পয়সায় পৃথিবীতে সবকিছু নয়, ভালোবাসা বলেও একটা ব্যাপার আছে, মনে রাখবেন। চলো। এইসব ছেলে মেয়েদের জন্য যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। বুঝলাম, কিন্তু আপনি তো এখন ঢাকায় বাবার বাড়িতে থাকেন, ঠিক না? সে তো আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু হঠাৎ সে অনেক কথা। আমাদের বিয়ের পরে হুমায়ুন ব্যাংকে একটা চাকরি জোগাড় করে। খুব কষ্টে আমাদের দিন চলছিল। এর 1 বছর পর আমার মেয়ে মিথিলা জন্ম নেয়। ওর বয়স যখন 6 মাস, তখন হঠাৎ করে কাদের চাচা আমাদের বাসায় এসে বলে বাবার ক্যান্সার হয়েছে। হয়তো এই পৃথিবীতে আর 3 মাসের অতিথি। কাদের চাচা আরও বলে বাবা নাকি মারা যাওয়ার আগে তার নাতনিকে দেখতে চেয়েছেন। এই কথা শুনে আমি, হুমায়ুন আমার মেয়েকে নিয়ে বাবার কাছে ছুটে যাই। স্যার, স্যার দেখেন কে এসেছে। হ্যাঁ, বাবা, কি হয়েছে তোমার বাবা? আমাকে এই খবর না দিয়ে তুমি থাকতে পারলে? খবর আর দিতে পারলাম কই, তার আগে তো মরণ ব্যাধি আমাকে গ্রাস করেছে। নানু ভাই, কাঁদছো কেন নানু ভাই? আসো। সুমন বাবু, জামাইকে নিয়ে আপনি একটু বাইরে যান, ওকেও নিয়ে যান। স্যার আমার কাছে দেন, আমি ওকে নিয়ে থাকি। যাও মা, আঙ্কেলের কাছে যাও। এই নে মা, 5 কোটি টাকার চেক। হুমায়ুনকে চাকরি ছেড়ে ব্যবসা করতে বলিস। বাবা, এসব রাখো তো, এগুলো পরে দেখা যাবে। তার আগে তুমি একটু সুস্থ হয়ে নাও। আর সুস্থ? বড়জোর আর 2-3 মাস বাঁচব। আমাকে আমার পিতার কাজটা করতে দে। আমি হুমায়ুনের জেদটা দেখতে চেয়েছিলাম যে ও এককভাবে প্রতিষ্ঠিত হতে পারে কিনা। তাই বলে ভাবিস না আমার অহংকারের পতন হয়েছে। কেন জানি না, আমি এখনো হুমায়ুনকে মেনে নিতে পারি না। বাবা, এসব রাখো তো, তুমি একটু শান্ত হও। এই নে মা, আমার সকল সম্পত্তির দলিল আমার নানু ভাইয়ের নামে লিখে দিয়েছি। এই সহায় সম্পত্তির মালিক শুধু মিথিলা। মিথিলার 25 বছর না হওয়া পর্যন্ত এই সম্পত্তি তোরা বিক্রি করতে পারবি না। তোদের কোনো কষ্ট করতে হবে না, দলিলে সব লেখা আছে। তোরা শুধু এর জিম্মাদার। শ্বশুর মশাই, এই দিনটির জন্যই তো আমি অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমার সুদূর প্রসারী পরিকল্পনা আজ সার্থক। মারে, বলো। আমার কোনো কথাই তুই কোনোদিন মনোযোগ দিয়ে শুনিসনি। এখন মা হয়েছিস, আশা করি চিন্তায় ভাবনায় পরিবর্তন হয়েছে। এই মৃত্যু পথযাত্রীর শেষ কথাটা মনোযোগ দিয়ে শোন। মনে রাখিস, সম্পত্তি লাভ করার চেয়ে ধরে রাখাটা কঠিন। এমনও দেখবি যে অতি কাছের মানুষ ভয়ঙ্কর শত্রু হিসেবে আবির্ভূত হবে।
এখন থেকে তোকে চোখ কান খুলে চলতে হবে রে মা। বাবা, বাবা, পানি পানি দিব বাবা। পানি